হাসপাতালের সেই ভিআইপি কেবিনটিতে তখন এক গা ছমছমে নীরবতা। চারিদিকের ধবধবে সাদা দেয়াল, সেলাইনের স্ট্যান্ড আর মনিটরের নিয়মিত বিপ বিপ শব্দ কেবিনের ভেতরের শূন্যতাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। মাঝরাতে যখন আয়াতের চোখ ফুটল, তখন তার পুরো শরীরে এক তীব্র অবর্ণনীয় ব্যথার ঢেউ খেলে যাচ্ছে। পিঠের ডান পাশটা যেন কেউ তপ্ত কয়লা দিয়ে পুড়িয়ে দিচ্ছে। অবশ মস্তিষ্কটা প্রথমে চারপাশের কোনো কিছুই গ্রহণ করতে পারছিল না। চোখের পাতা দুটো ছিল সীসার মতো ভারী। ধীরে ধীরে ভোরের আলো ফোটার পর যখন মস্তিষ্ক কিছুটা সচল হলো, তখন তার মনে পড়ল সেই নারকীয় বিকেলের কথা। বুকটা এক অজানা আতঙ্কে ধক করে উঠল। সকাল হতেই শাহজাদি আর ফারহান কেবিনে এসে তার সাথে দেখা করে গেছে। শাহজাদির কপালে সাদা ব্যান্ডেজ, চোখ দুটো ফোলা। ফারহানের চোখে মুখেও ক্লান্তির ছাপ স্পষ্ট। তারা আয়াতকে সান্ত্বনা দিয়েছে, কপালে হাত বুলিয়ে দিয়েছে, কিন্তু যার জন্য আয়াতের চাতক পাখির মতো প্রতীক্ষা, সেই আরবান চৌধুরী একবারের জন্যেও এই কেবিনে পা রাখেনি। নার্সরা এসে বাচ্চাদের ফিডিং এর ব্যাপারে সাহায্য করেছিল। মনিটরের ওপাশ থেকে একটা বিশেষ কেবিনে তার দুটো সন্তানকে রাখা হয়েছে। তারা দুজন যে বেঁচে আছে, সুস্থ আছে, এটার জন্য আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আদায় করল আয়াত। আয়রার ছোট্ট বাহুতে ব্যান্ডেজ করা, তবে ডাক্তাররা জানিয়েছে ভয়ের কিছু নেই। কিন্তু আরবান কোথায়? এটা একটা প্রশ্ন আয়াতের বুকের ভেতরে অনবরত হাতুড়ি পেটার মতো বাজতে লাগলো। শুধু আরবানই নয়, আজ সারাটা দিন এলিনা চৌধুরীও একটি বারের জন্য তাকে দেখতে আসেননি। যে নারী এতদিন তাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছিল, পরম মায়ায় বুকে টেনে নিয়েছিলেন, আজ তার এই চরম পরিস্থিতিতে তিনি পাশে নেই। আসবেনই বা কিভাবে? তার নিজের স্বামী তো এই পুরো ধ্বংসযজ্ঞের মূল হোতা। আরশাদ চৌধুরীর সেই পৈশাচিক মুখটা মনে পড়তেই আয়াতের পুরো শরীর কাঁপতে লাগলো। চোখ ফেটে নোনা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। জানালার ওপাশে তাকিয়ে থাকতে থাকতে চোখের সামনে ভেসে উঠল তার নিজের বাবা মায়ের হাসি মুখের সেই ফ্রেমবন্দি ছবিটা। এই নোংরা পিশাচ লোকটার জন্য সে নিজের শৈশব হারিয়েছিল, আর আজ আবারও সেই একই মানুষের জন্য সে তার নিজের সাজানো পরিবারকে চিরতরে হারাতে বসেছে। আয়াতের মনে কোনো এক গভীর সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। তবে কি এলিনা চৌধুরীও এই সবকিছুর সাথে জড়িত ছিলেন? এতদিন যে ভালোবাসার নাটকটা তিনি করে গেছেন, তা কি শুধুই আরবানের চোখে ধুলো দেওয়ার জন্য? আয়াতের মনের মধ্যে একটু সংশয় দানা বাঁধল। আরবান কি আদেও তার বাবারে কুৎসিত রূপ সম্পর্কে জানা আছে? চিন্তা করতে করতে সকাল পেরিয়ে বিকেল হলো। বিকেল গড়িয়ে রাত নেমে এলো মেলবোর্নের বুকে। কিন্তু আরবানের কোনো দেখা নেই। শাহজাদি আর ফারহানকে যতবারই সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করেছে আরবান কোথায়, ততবারই তারা চোখে এক অদ্ভুত অপরাধবোধ নিয়ে মুখ লুকিয়ে নানাভাবে কথা এড়িয়ে গেছে। আয়াত চাইলেও জোরে কথা বলতে পারছিল না। শরীরটা সামান্য নড়ানোর ক্ষমতাও তার ছিল না। পিঠের ক্ষতটা এমনভাবে অবশ হয়ে আছে যে আদৌ তার শরীরের নিচের অংশ অক্ষত আছে নাকি নেই, সে তাই বুঝতে পারছিল না। তীব্র যন্ত্রণার মাঝেও সে দায়িত্বরত নার্সদের আরবানের কথা জিজ্ঞেস করলে তারা অত্যন্ত পেশাদার ভঙ্গিতে এড়িয়ে গিয়ে বলল, মিস্টার চৌধুরী, আমাদের ওনার ব্যাপারে কিছু বলতে বারণ করেছেন। আপনি এত মানুষের চিন্তা না করে নিজের শরীরটাকে আগে সুস্থ করুন। সন্তানদের জন্য হলেও আপনাকে এখন শক্ত থাকতে হবে, মিসেস চৌধুরী। নার্সদের এই একটা কথাই আয়াতের সন্দেহের আগুনকে আরো উস্কে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যে মানুষটা তার সামান্য একটু চোখের জল দেখলে পুরো দুনিয়া ওলটপালট করে দেয়, যে লোকটা তার ভালোবাসায় এক আস্ত উন্মাদ পাগল, সে আজ পুরো একটা দিন ধরে নিজের রক্তাক্ত স্ত্রী আর ১ মাসের কলিজার টুকরো সন্তানদের ফেলে দূরে আছে। এমনটা তো কোনোদিন হতেই পারে না। আয়াতের মনের ভেতর এক চরম ভয়াবহ ভয় দানা বাঁধতে শুরু করলো। তবে কি আরশাদ চৌধুরী আরবানেরও কোনো বড় ক্ষতি করে দিল? ওই লোক তো কোনোভাবেই পিতা নামের যোগ্য নয়। সে একটা হিংস্র জানোয়ার। নিজের সন্তানকে বিষাক্ত ড্রাগস দিতে যার হাতে কাঁপেনি, সে আরবানের প্রাণ কেড়ে নিতেও দ্বিধা করবে না।
আয়াত আর নিজের ভেতরের এই মানসিক যন্ত্রণা আর ভয়কে ধরে রাখতে পারল না। সে পুরোপুরি অস্থির হয়ে উঠল। তার ভেতরের মাতৃত্ব আর স্ত্রীর অবৈধ প্রেম এক হয়ে তাকে পাগল বানিয়ে দিল। সে নিজের শরীরের তীব্র যন্ত্রণাকে উপেক্ষা করে সেলাইনের পাইপ টান মেরে ছিঁড়ে ফেলে বিছানা থেকে ওঠার আপ্রাণ চেষ্টা করল। পিঠের সেলাইগুলো যেন ছিঁড়ে রক্ত বের হতে চাইল। নার্স, জলদি আসুন, ম্যাম পাগলামি করছেন। একজন নার্সের চিৎকারে ফারহান করিডর থেকে এক ছুটে কেবিনের ভেতর ঢুকে পড়ল। আয়াতের এই অবস্থা দেখে সে স্তম্ভিত হয়ে চেঁচিয়ে উঠল, আয়াত, কি করছো এসব? পাগল হয়েছে তুমি? শুয়ে পড়ো প্লিজ। আয়াত ফারহানকে দেখে আরো ক্ষিপ্ত, আরো উগ্র হয়ে উঠল। তার চোখের চাহনিতে তখন এক আদিম হিংস্রতা। সে বিছানার চাদরটা খামচে ধরে ভাঙা রুদ্ধ কণ্ঠে চিৎকার করে বলল, আপনার ফ্রেন্ড কোথায় ফারহান ভাইয়া? কোথায় আরবান? এখনই এই মুহূর্তে তাকে আমার সামনে নিয়ে আসুন। আমার আর কিচ্ছু শোনার ধৈর্য নেই। আমার আরবানকে লাগবে। আয়াত, প্লিজ শান্ত হও। তুমি নড়াচড়া করলে পিঠের সেলাই ছিঁড়ে যাবে। ফারহান তাকে আটকানোর চেষ্টা করলো। আমি শান্ত হব না। আমার আরভান কোথায়? ও কেমন আছে? ও কেন একটা বারও এখানে আসলো না? ও কি বেঁচে আছে ফারহান ভাইয়া? নাকি ওই জানোয়ারটা? আয়াত আর কথা শেষ করতে পারল না, তার গলা বুঝে এলো। ফারহান হুট করেই চুপ করে গেল। তার মুখের সমস্ত অভিব্যক্তি এক নিমিষে ফ্যাকাশে হয়ে গেল। চোখের দৃষ্টি মেঝেতে নিবদ্ধ হলো। ফারহানের এই রহস্যময় নীরবতা যেন আয়াতের বুকের ভেতর একটা তপ্ত তীরের মতো বিঁধল। সে নিশ্চিত হয়ে গেল যে আরবানের বড় কোনো বিপদ হয়েছে। সে এক উন্মাদের মতো বিছানায় ছটফট করতে লাগলো। নার্সরা তাকে চেপে ধরার চেষ্টা করতেই আয়াতের পিঠের সাদা ব্যান্ডেজটা তাজা রক্তে ভিজে লাল হয়ে উঠল। আয়াত ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে আরবানের নাম ধরে চিৎকার করতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমি ওনার কাছে যাব, আমার আরবানকে ছাড়া আমি মরে যাব, ছেড়ে দাও আমাকে। ঠিক তখনই কেবিনের ভারী দরজাটা এক মৃদু শব্দে খুলে গেল। আয়াতের অশ্রুসিক্ত ঝাপসা চোখ দুটো দরজার দিকে তাকাতেই এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই দীর্ঘাকায় সুপরিচিত পুরুষটা। আরবানের পরনে একটা সাধারণ অ্যাশ রঙের শার্ট আর কালো প্যান্ট। শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গুটানো। তার সেই চেনা সিল্কি চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। চোখ দুটো অতিরিক্ত ক্লান্তিতে লালচে হয়ে আছে। কিন্তু তার চতুর্দিকে এখনো সেই চিরচেনা রাজকীয় অভিজাত্য। আরবান অত্যন্ত ধীর পায়ে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে কেবিনের ভেতরের দিকে এগিয়ে গেল। আরবানকে জীবিত অক্ষত অবস্থায় নিজের চোখের সামনে দেখে আয়াতের বুকের ভেতরের সমস্ত মেঘ এক নিমিষে কেটে গেল। তার চোখের পানির বেগ আরো দ্বিগুণ বেড়ে গেল। ফুঁপিয়ে ওঠার শব্দটা কেবিনের নীরবতা ভেঙে দিল। আরবান ফারহান আর নার্সদের দিকে তাকিয়ে হাতের ইশারায় সবাইকে বাইরে চলে যেতে বলল। ফারহান কিছু সময় আরবানের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলে নার্সদের নিয়ে ঘর থেকে বেরিয়ে দরজাটা টেনে দিল। কেবিনে এখন শুধু তারা দুজন। আরবান আর এক মুহূর্তও সময় নষ্ট না করে ধীর পায়ে বিছানার পাশে এসে বসল। সে কোনো কথা না বলে নিজের সমস্ত আবেগ আর ব্যাকুলতা উজাড় করে দিয়ে এক ঝটকায় আয়াতকে নিজের শক্ত দুই বাহুর মাঝে জড়িয়ে ধরল। আয়াতের গাল দুটো নিজের দুই হাতের মুঠোয় পুরে তার ঠোঁটের ওপর নিজের ঠোঁট চেপে ধরল। সে এক গভীর, তীব্র এবং প্রগাঢ় চুম্বনে আয়াতকে আচ্ছন্ন করে দিল। এই চুম্বনে কোনো তাড়া ছিল না। ছিল পুরো একটা দিন ধরে প্রিয়তমাকে হারানোর সেই নরক যন্ত্রণা থেকে মুক্তির এক চরম প্রগাঢ় আরতি। আয়াত প্রথমে তীব্র অভিমানে আরবানের বুক ঠেলে তার থেকে ছুটে যাওয়ার চেষ্টা করলো। সে কাঁদতে কাঁদতে আরবানের বুকে দুর্বল হাতে কিল মেরে বলল, ছাড়ুন আমাকে, আপনি একটা আস্ত নিষ্ঠুর পাষাণ আরবান চৌধুরী। কাল মাঝরাত থেকে আমি একটা চাতক পাখির মতো আপনার জন্য ছটফট করেছি। যন্ত্রণায় মরে যাচ্ছিলাম, অথচ আপনি পুরো একটা দিন পার করে এই মাঝরাতে আমার সামনে মুখ দেখাতে আসলেন। একটা বারও কি আপনার এই অভাগী বউটার কথা মনে পড়েনি? একটা বারও কি জানতে ইচ্ছা করেনি আমি বেঁচে আছি নাকি মরে গেছি? আরবান চুম্বনের পরশ ঠোঁট
থেকে সরিয়ে আয়াতের কপালে নিজের কপাল ঠেকালো। তার চোখ দিয়ে তখনও এক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল আয়াতের গালে। সে এক গভীর নিচু স্বরে বলল, শান্ত হও মিসেস চৌধুরী। তোমার এই জানটা যদি একটু শান্ত না হয়, তবে এই আরবান চৌধুরী বাঁচবে কিভাবে বলো? তোমার থেকে দূরে থাকা আমার প্রতিটা সেকেন্ড যে একটা যুগের মতো কেটেছে, তা শুধু আমার এই ভাঙা মনটাই জানে। আয়াত আরবানের এই গভীর চোখের চাহনি আর আকুলতায় নিজেকে ধরে রাখতে পারল না। তার সমস্ত অভিমান এক লহমায় গলে জল হয়ে গেল। সে আরবানের গাল, কপাল, চোখ আর সারা মুখে নিজের ঠোঁটের ছোঁয়া দিয়ে পাগলের মতো চুমুর বন্যা বইয়ে দিল। যেন সে নিশ্চিত হতে চাচ্ছে যে তার আরবান সত্যিই তার সামনে অক্ষত দাঁড়িয়ে আছে। সে নিজের দুই হাত আরবানের ঘাড়ের পেছনে জড়িয়ে ধরে তাকে পরম মমতায় শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। আহ! আয়াত শক্ত করে জড়িয়ে ধরতেই আরবানের মুখ থেকে এক চাপা তীব্র যন্ত্রণার গোঙানি বের হয়ে এলো। তার পুরো শরীরটা মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। আরবানের এই মৃদু আহ শব্দটা শুনে আয়াত মুহূর্তের মধ্যে অস্থির হয়ে উঠল। সে আরবানের চোখ মুখের দিকে তাকিয়ে দেখল। সেখানে এক তীব্র যন্ত্রণার রেখা ফুটে উঠল, আবার মিলিয়ে গেল। আয়াতের ষষ্ঠেন্দ্রিয় তাকে জানান দিল কিছু একটা মারাত্মক ভুল হয়েছে। সে জোর করে আরবানের আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করল। আরবানের কোনো বাধা, কোনো অজুহাত আজ খাটবে না। আয়াত তার গায়ের শার্টটা এক ঝটকায় টেনে খুলতে গেল। আরবান আয়াতের এই মারকুটে আর মরিয়া রূপ দেখে নিজের ভেতরে তীব্র যন্ত্রণাটা চেপে রাখার আপ্রাণ চেষ্টা করল। সে আয়াতের দুটি হাত আলতো করে চেপে ধরে ঠোঁটের কোণে তার সেই চেনা আদিম ও বাঁকা চিলতে দুষ্টুমি মেশানো হাসি ফুটিয়ে তুলল। নিজের ভাঙা খসখসে কণ্ঠে বলল, কি করছেন মিসেস? হসপিটালের কেবিনে মাঝরাতে নিজের স্বামীর শার্ট এভাবে জোর করে খুলে ফেলছেন যে? আপনি যদি এই অবস্থাতেই আমার শরীরের সমস্ত এনার্জি পরীক্ষা করতে চান, আমার কিন্তু বিন্দুমাত্র আপত্তি নেই। আই অ্যাম ফুল রেডি উইথ ফুল এনার্জি। আরবানের মুখে এই চরম সংকটের মাঝেও এমন কথা শুনে আয়াত নিজের চোখ দুটো বড় বড় করে রাগে চোখ গরম হয়ে তাকালো। তার চোখ ফেটে নতুন করে পানি চলে এলো। সে আরবানের কোনো কথাই কানে তুলল না, বরং আরবানের হাত দুটো ঝটকা মেরে সরিয়ে দিয়ে কাঁপা কাঁপা আঙুলে শার্টের বোতামগুলো একটা একটা করে জোরপূর্বক খুলে ফেলল। শার্টটা শরীর থেকে পুরোপুরি আলগা হয়ে নিচে পড়ে যেতেই আয়াতের চোখের মণি দুটো আতঙ্কে, ক্ষোভে আর এক অসীম বেদনায় একদম স্থির হয়ে গেল। তার মুখের সমস্ত কথা গলার ভেতর দলা পাকিয়ে আটকে গেল। আরবানের পেটের ডান পাশে একটা বিশাল চওড়া সাদা ব্যান্ডেজ করা। ভেতরের তাজা রক্ত সেই ব্যান্ডেজের সুতো ভেদ করে এখনো হালকা কালচে লাল হয়ে চুইয়ে চুইয়ে বের হচ্ছে। শুধু তাই নয়, তার বাম হাতের সুগঠিত বাহুতেও একটা নিখুঁত গভীর ক্ষতের ওপর শক্ত করে ব্যান্ডেজ জড়ানো। সাদা কাপড়ের ওপর সেই রক্তের দাগগুলো যেন আয়াতকে এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। আয়াত এক লহমায় পুরোপুরি ক্ষিপ্ত, দিশেহারা আর উন্মাদ হয়ে উঠল। সে আরবানের সেই রক্তাক্ত ব্যান্ডেজ করা পেটের দিকে নিজের কাঁপা কাঁপা আঙুল বাড়িয়ে রুদ্ধস্বরে চিৎকার করে বলল, এসব কি আরবান? আপনার পেটে এই আঘাত আর হাতে এই গুলির ক্ষত কোত্থেকে এলো? কে করেছে এসব? আয়াতের কণ্ঠে তীব্র আতঙ্ক, ক্ষোভ আর বুক ফাটা কান্নার আর্তি। আরবান কোনো জবাব দিল না। সে একদম নিস্তব্ধ হয়ে গভীর এক দৃষ্টিতে আয়াতের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর তার রক্তাভ চোখ দুটো একবার ওপাশে ঘুমিয়ে থাকা নিষ্পাপ দুই কন্যা সন্তানের ওপর বুলিয়ে নিল। বাচ্চাদের অক্ষত মুখের দিকে তাকাতেই আরবানের ঠোঁটের কোণে এক চিলতে ম্লান, পরিশ্রান্ত মুচকি হাসি ফুটে উঠল। কিন্তু আয়াতের ফুঁপিয়ে ওঠার শব্দে সে আবারও তার মায়াবী চোখের দিকে তাকালো। আয়াত আরবানের কোনো নীরবতাই মানতে রাজি নয়। সে আরবানের হাত দুটো খামচে ধরে আকুল হয়ে বলল, আপনার বাবা করেছে, তাই না আরবান? আপনার কোনো ধারণাই নেই আপনার বাবা ঠিক কতটা খারাপ, কতটা জঘন্য একটা মানুষ। উনি আমাদের ১ মাসের নিষ্পাপ সন্তানদের মেরে ফেলতে চেয়েছিলেন। এমনকি এমনকি উনিই আমার বাবা-মাকে নির্মমভাবে হত্যা করেছেন। আপনি বিশ্বাস করুন আর না করুন আরভান, এটাই সত্যি। আমি আমি ওনাকে বেঁচে থাকতে দেব না। আমি নিজে ওনাকে মেরে ফেলবো। উনি আমার পুরো জীবনটা তছনছ করে দিয়েছেন। আমি ওনাকে শেষ করে দেব।
না হলে উনি আবার আপনাকে আমার সন্তানদের কেড়ে নেওয়ার চেষ্টা করবেন। আয়াতের তীব্র উত্তেজনা আর কান্নার মাঝে আরবান তার মুখের ওপর নিজের তর্জনী রাখল। তারপর অত্যন্ত শান্ত মার্জিত অথচ গম্ভীর কণ্ঠে বলল, শান্ত হও আয়াত। উনি আর কখনো আমাদের কোনো ক্ষতি করতে আসবেন না, কোনোদিনও না। আয়াত আরবানের কথার ধরনে চমকে উঠে এক জোড়া অবিশ্বাসী চোখে তাকালো। তার কণ্ঠে এবার তীব্র অভিমান আর ক্ষোভের ছটা। আপনি এখনো আপনার বাবার হয়ে সাফাই গাইছেন আরভান? ওই লোকটা কতটা কুৎসিত, কতটা পিশাচ! উনি আপনার স্ত্রী আর সন্তানদের হত্যার চেষ্টা করেছেন। এই নির্মম সত্যটা জানার পরেও আপনি ওনাকে বাঁচানোর কথা ভাবছেন? আরবান এবার আর কোনো তর্ক করল না। সে আলতো করে আয়াতকে বিছানায় শুইয়ে দিল। তারপর নিজে আড়াআড়িভাবে তার পাশে শুয়ে এক হাত আয়াতের কোমরের ওপর রেখে নিজের মুখটা আয়াতের গলার ভাঁজে ও চুলের সুবাসের মাঝে ডুবিয়ে দিল। গভীর এক দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত তৃষ্ণার্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আই জাস্ট ওয়ান্ট টু ডাই ইন ইয়োর নেক আয়াত। পুরো দুনিয়া শেষ হয়ে যাক, আমি শুধু তোমাতেই বুঁদ হয়ে থাকতে চাই। আরবানের উষ্ণ নিঃশ্বাস গলার চামড়ায় লাগতেই আয়াত এক তীব্র ভালো লাগা আর আবেশে চোখ দুটো বন্ধ করে নিল। তার অবশ কাঁপা কাঁপা হাত দুটো আলতো করে আরবানের এলোমেলো রেশমি চুলের মাঝে ডুবিয়ে দিল। কিন্তু ঠিক পর মুহূর্তেই আরবানের গলার ওপর আরবানের চোখ থেকে এক ফোঁটা তপ্ত অশ্রু এসে আছড়ে পড়ল। সেই অশ্রুর ছোঁয়া যেন এক বজ্রপাতের মতো আয়াতের পুরো শরীরকে কাঁপিয়ে দিল। আরবান কাঁদছে, তার সেই লৌহ মানব আরবান চৌধুরী আজ চোখের জল ফেলছে। আয়াত চট করে চোখ মেলে আরবানকে নিজের দু বাহু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। নিজের পিঠের তীব্র যন্ত্রণাকে ভুলে সে আরবানের মুখটা বুকের মাঝে চেপে ধরে ব্যাকুল হয়ে বলল, কি হয়েছে আপনার আরবান? আমাকে বলুন প্লিজ, আপনাকে এমন লাগছে কেন? আরবান আয়াতের গলার ভাঁজে মুখ রেখেই এক রুদ্ধ ও ভাঙা কণ্ঠে বলতে লাগলো, উনি আর কখনো আমাদের ছোঁয়া তো দূর, আমাদের জীবনে কোনো দিনই ফিরে আসতে পারবেন না আয়াত। উনি যে আর এই পৃথিবীতে নেই। আমার বাবা, যে একটা সময় আমার পুরো পৃথিবী ছিল, আমার সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল, সে আজ আর বেঁচে নেই আয়াত। কেন? কেন সে তার সন্তান আর স্ত্রীকে নিয়ে একটা সুখের সংবাদ করতে পারল না? কেন একটুখানি আমাদের ভালোবাসতে পারল না আয়াত? কেন এমনটা হলো? আরবানের মুখে এই চরম সত্যটা শুনে আয়াত মুহূর্তের মধ্যে থমকে গেল। তার সারা শরীর এক অজানা আশঙ্কায় স্থবির হয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, উনি নেই মানে কি হয়েছে ওনার? আরবান আয়াতের বুক থেকে মুখ তুলল। কেবিনের টিমটিমে আলোয় তার পাথুরে মুখাবয়বটা দেখতে এক চেনা অথচ ডার্ক এক রাজপুত্রের মতো লাগছিল। সে অত্যন্ত গম্ভীর গলায় বলল, মরে গেছেন? কিভাবে? আয়াতের কণ্ঠস্বর স্তব্ধ। আরবানের মুখাবয়বটা কেমন যেন রহস্যময় হয়ে উঠল। সে নিজের মুখটা আয়াতের দিক থেকে ঘুরিয়ে নিয়ে জানালার ওপাশে অন্ধকার মেলবোর্নে শহরের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, মমের হাতেই ওনার মৃত্যু হয়েছে। নিজের স্বামীর বুকে মম নিজেই গুলি চালিয়েছেন। আয়াত যেন এক গোলকধাঁধায় পড়ে গেল। সে স্তব্ধ হয়ে বলল, তার মানে মা, মা এখন কোথায়? আরবানের ঠোঁটের কোণে এবার এক অতি সূক্ষ্ম পৈশাচিক ও বাঁকা হাসির রেখা ফুটে উঠল। চোখের এক পলকেই সে সেই অন্ধকার হাসির আড়াল করে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, জেলে। আপনি ওনাকে ছাড়িয়ে আনেননি? আয়াত অস্থির হয়ে উঠল। খুনি সে আয়াত। সে মিস্টার আরশাদ চৌধুরীকে নিজের হাতে গুলি করে মেরেছে। আইন আর আদালতের হাত থেকে এত সহজে তো আর মুক্তি হবে না। খুব শীঘ্রই ওনাকে আদালতের কাঠগড়ায় ওঠানো হবে, তারপর তার জেল হবে। তবে হ্যাঁ, আরশাদ চৌধুরীর বিরুদ্ধে আরো অনেক অবৈধ এবং জঘন্য অপরাধের প্রমাণ পাওয়া গেছে। তাই এক চরম সন্ত্রাসী ও অপরাধীকে হত্যার অপরাধে মমের শাস্তি হয়তো কিছুটা কম হতে পারে। আয়াতের চোখে তখন আরশাদ চৌধুরীর প্রতি চরম ঘৃণা। সে শক্ত গলায় বলল, তাহলে মা কেন একজন পিশাচকে হত্যা করে জেলে পচে মরবেন? ওই নরক তো মরে গিয়ে একদম ঠিক হয়েছে। মা যা করেছেন একদম ঠিক কাজ করেছেন। আমি নিজে মাকে ওখান থেকে ছাড়িয়ে আনবো। আরবান আয়াতের এই ব্যাকুলতা দেখে তার কানের লতিতে নিজের ঠোঁট ছোঁয়ালো।
এক গভীর চুমু এঁকে দিয়ে ফিসফিসিয়ে বলল, ওকে উকিল ম্যাম, আগে নিজের পড়াশোনাটা শেষ করুন, তারপর না হয় শাশুড়ি মায়ের কেস লড়বেন। আরবানের এই নিবিড় স্পর্শ আর ভালোবাসার পরশে আয়াত লজ্জায় চোখজোড়া বুজে নিজের বাচ্চাদের দিকে তাকালো। আরবান তার দু হাত দিয়ে আয়াত আর সন্তানদের একসাথে নিজের বুকের মাঝে টেনে নিল। তার নিজের বাম হাতের বুলেটের ক্ষত আর পেটের ছুরির আঘাত তখনও তীব্র ব্যথায় টনটন করছে। কিন্তু আরবানের পুরো মনোযোগ তখন নিজের অবশ মস্তিষ্কের নেপথ্যে থাকা সেই রাতের আসল অন্ধকার সত্যটার দিকে। ফ্ল্যাশব্যাক: সেই সুরম্য ভিলার অন্ধকার হলরুমে, যেখানে আরশাদ চৌধুরী আর আরবান মুখোমুখি দাঁড়িয়ে।